আমরা পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারটা স্টাডি করছিলাম এবং উৎসেচক অনুঘটক সম্পর্কে ডিটেলসে স্টাডি এর আগের ভিডিওতে আমরা করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমরা কোলয়েড সম্পর্কে পড়ব, পৃষ্ঠতলীয় রসায়নের চ্যাপ্টারই আর একটা অধ্যায়। ঠিক আছে, এই ভিডিও থেকে আমরা পদার্থের কোলয়েডীয় অবস্থা সম্পর্কে জানব যে এটা কী বটে, এবং তার ভেতরে এই 5টা পয়েন্ট সম্পর্কে স্টাডি করব যে ক্রিস্টালয়েড আর কোলয়েডের মধ্যে পার্থক্য কোথায় বা কাকে কি বলে, বিস্তৃত দশা যার ইংলিশ হচ্ছে ডিসপার্স ফেজড, বিস্তার মাধ্যম যার ইংলিশ হচ্ছে ডিসপারশন মিডিয়াম, এই দুটো সম্পর্কে ডিটেলসে জানবো যে এই দুটো সংজ্ঞা কি। ঠিক আছে, কোলয়েড, প্রকৃত দ্রবণ, প্রলম্বন, এদের সম্পর্কে আমরা পার্থক্য ডিটেলসে স্টাডি করব এবং তাদের সংজ্ঞা। কোলয়েডের শ্রেণীবিভাগ করব, যার মধ্যে তার প্রথম ভাগটা আমরা স্টাডি করব, বাকি দুটো ভাগ আমাদের পরে ভিডিওতে স্টাডি করব। ঠিক আছে, এবং 5 নম্বর পয়েন্টে আমরা দেখব সল, জেল, এরোসেল, ফর্ম এবং ইমালসন, এদের সংজ্ঞা, উদাহরণ। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন এই কোলয়েড থেকেই আসে। ঠিক আছে, এমন নয় যে আগের ভিডিওগুলো যেগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো থেকে আসে না, বাট তাদের আসার সংখ্যা যদি আমি তুলনা করি বিগত বছরেরগুলোর কোশ্চেন পেপারে, তাহলে কোলয়েড থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। ঠিক আছে, তো কোলয়েড এই অধ্যায়ের প্রতিটা ভিডিও তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে, বিশেষ করে তাদের সংজ্ঞা আর উদাহরণ। সংজ্ঞা যদি বা না করো, উদাহরণ তোমাকে করতেই হবে, মনে রাখতেই হবে যে সলের উদাহরণ, জেলের উদাহরণ, এরেসলের উদাহরণ, ফোমের উদাহরণ, ইমালসনের উদাহরণ, এরকম যত কিছু করব তাদের উদাহরণগুলো তোমাকে ডিটেলস 2 থেকে 3টে মনে রাখতেই হবে। ঠিক আছে, সেরকমভাবে কোলয়েড, প্রকৃতি দ্রবণ, প্রলম্বন, এদেরও উদাহরণ তোমাকে কি মনে রাখতে হবে, বিশেষ করে ওদের কণা সংখ্যার মানে রেডিয়াসটা তোমাকে মনে রাখতেই হবে, বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। বুঝে গেছি? তো চলো, আর এই বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম থেকে তো তোমার কোশ্চেন আসে বলতে গেলেই চলে, 1 বছর বাদ দিয়ে। তো বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম এর ওপরই বেস করে এদের এই সংজ্ঞাগুলো তৈরি হবে। ঠিক আছে, এই সল, জেল, এরোসেল, ফোম, ইমালসন, এদের সংজ্ঞাগুলো তৈরি হবে। বুঝতে পেরেছি? তো এদের মানে এইটা যদি আমি বুঝতে পারি ডিটেলসে, এই যে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম, অর্থাৎ ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম, এটা সম্পর্কে যদি আমি ডিটেলসে বুঝতে পারি, আমার আইডিয়া যদি টু বি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এদের সংজ্ঞা বানানো আমার তুড়ি মেরে হয়ে যাবে। ঠিক আছে, যে সলের সংজ্ঞা আমি কী করে বানাতে পারি, জেল কী করে বানাতে পারি, এরোসেল, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে না, তুমি খালি উদাহরণ মনে রাখো, আর এই বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম আমি যেটা বলবো সেটা একবার মাথায় ঢুকিয়ে নিও, তাহলে পরীক্ষার হলে তুমি এদের সংজ্ঞাগুলো কি ডাইরেক্টলি লিখতে পারবে, অ্যাকিউরেটলি ঠিক হবে। ঠিক আছে, তোমাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আর একটা করে উদাহরণ তুমি মনেই রাখবে, উদাহরণ কি করে মনে রাখতে হবে সেটাও আমি বলে দেবো, শুধু ভালো করে একবার বুঝে নাও। আর এদের পার্থক্য 1 বছর এসেছিল, বাট এখন আর আসে না, বিশেষ করে এখন ওদের কণার মানে বার করতে দেয়, কণার রেডিয়াস কার কেমন হয় সেটা দেখতে দেয়, এই বিস্তৃত দশায় কণার ব্যাসার্ধ কেমন হবে সেরকম। তো চলো আমরা শুরু করি আমাদের একটা পয়েন্টকে এবং ডিটেলসে কোলয়েড চ্যাপ্টারটাকে শেষ করি। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম নম্বর পয়েন্ট আমাদের কি ছিল, ক্রিস্টালয়েড ও কোলয়েড, এদের সম্পর্কে জানতে হবে বা এদের পার্থক্য কি। ধরো বরফ যদি গলে সে কিসে পরিণত হবে, জলে পরিণত হবে, এবং জলকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সে বাষ্পে পরিণত হবে, তাই তো? এখানে আমরা কি দিলাম, তাপ দিলাম, এখানে আমরা তাপ দিলাম, আবার কমাতে হবে, আবার জল থেকে বরফে পরিণত গেলেও তাপ আমাকে কমাতে হবে। ঠিক আছে, নিষ্কাশিত করতে হবে, তবে কি বাষ্প জমে জল হবে, আবার জল জমে বরফ হবে। তা এই যে বরফ সেটা তো কঠিন, জল কি তরল, এবং বাষ্প কি গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে জল তার মানে কি H2O, এর 3টে ভৌত অবস্থা থাকতে পারে, একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাস। এইখানেও জলের ফর্মুলা H2O, এখানেও জলের ফর্মুলা কি H2O, এখানেও জলের ফর্মুলা কত H2O। বুঝতে পেরেছি না পারিনি? বরফে H2O পার্টিকেলগুলো পুরো একে অপরের সাথে মানে ঘন সন্নিবিষ্ট থাকে, একদম টান কম মানে পরিপূর্ণ আর কি, টেনে ধরে থাকে, সেই জন্য তারা কঠিনে পরিণত হয়ে থাকে। মানে H2O মলিকিউলগুলোর মধ্যে কি আন্তরাণবিক আকর্ষণ বল কি সাংঘাতিক পরিমাণে বেশি থাকে। আর আমরা এটাও জানি যে বরফের ক্ষেত্রে H2O মলিকিউলগুলো হাইড্রোজেন বন্ড করে থাকে, বেশ সেসব আলাদা ব্যাপার ডিসকাশন। তো এই বরফকেই যদি আমরা তাপ প্রয়োগ করি, সেই মানে আন্তরাণবিক আকর্ষণ বল অণুগুলোর মধ্যে কমতে থাকে, যার দরুন কি জলে পরিণত হয়, এবং সেই জলকেও যদি তাপ প্রয়োগ করি তাহলে তাদের এক একটা H2O পার্টিকেল কি বাষ্প বা গ্যাস হয়ে ওপরে চলে যায়।
বোঝা গেল? তারপর তুমি বলো, এই যে তাপ প্রয়োগ করে এদের ভৌত অবস্থা চেঞ্জ করলাম, সেখানে কি জলের কেমিক্যাল ফর্মুলা কোনটাতে চেঞ্জ হলো? বাষ্পতে যে গ্যাসগুলো H2O পার্টিকেলগুলো যাচ্ছে সেগুলো H2 হিসাবেই তো যাচ্ছে, গ্যাসও উড়ে যাচ্ছে। এমন তো নয় যে মানে জলকে তাপ দিয়েছি দিয়ে বাষ্প হয়ে যাচ্ছে, সেখানে H আলাদা হয়ে উঠছে আকাশে আর O আলাদা হয়ে উঠছে আর আকাশে, হাইড্রোজেন আর অক্সিজেন ভেঙে গিয়ে উঠছে, তা নয়। জল থেকে যখন বাষ্প হচ্ছে তখন H2O একটা পার্টিকেলই কি ডাইরেক্ট লিকুইড ফেজ থেকে সলিড ফেজে, এই গ্যাসিয়াস ফেজে চলে যাচ্ছে, জল থেকে বাষ্প হয়ে যাচ্ছে। H2O পার্টিকেল এক পিস করে যাচ্ছে, সেখানে কিন্তু H2O পার্টিকেল ভেঙে H আর O হয়ে যায় না, তাহলে কেমিক্যাল ফর্মুলা তো চেঞ্জ হয়ে গেল। তাহলে এই পরিবর্তনকে বলা হয় কি ভৌত পরিবর্তন পদার্থের, হ্যাঁ কি না? যেটা তাপ প্রয়োগে আমরা করতে পারি, আবার তাপ নিষ্কাশনও আমরা এটা মানে প্রক্রিয়াটা বিপরীত প্রক্রিয়া করতে পারি, বাষ্প থেকে জলে পরিণত করতে পারি, জল থেকে বরফে পরিণত করতে পারি। ফ্রিজে ভরে দেবো জলকে, থালিতে বরফে পরিণত হয়ে যাবে, তাই না? আর বাষ্পর কাছে তেমনি থালা ধরলে কি জল তো পরিণত হবেই, ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ, তাহলে আমরা বুঝতে পারছি যে কঠিন, তরল, গ্যাস কোনো পদার্থের এই তিনটে অবস্থা থাকতে পারে, সেখানে কিন্তু ওই পদার্থের কেমিক্যাল ফর্মুলার কোনো চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো না পারোনি? ঠিক আছে, এই যে ক্লোয়েড রয়েছে না, ক্লোয়েড কথাটা, এটা পদার্থের কোনো স্পেশাল কোনো পদার্থ নয়। বুঝতে পারলে না? পারলে না? মানে এটা কিন্তু মানে কোনো আলাদা টাইপের পদার্থ সেটা নয়, এটা পদার্থেরই এইরকম ভৌত অবস্থার মতো আর একটা অবস্থা। বুঝতে পেরেছো কি বললাম? ভালো করে বুঝো। তাহলে এই কোলয়েডটা হচ্ছে একটা পদার্থের একটা বিশেষ অবস্থা, ঠিক আছে? এবার সেটা কি পদার্থ, কখন তার ওই বিশেষ অবস্থাতে সে উত্তীর্ণ হবে, সেগুলো আমরা এরপর চলো দেখি, ঠিক আছে? তাহলে আমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে একটা পদার্থ তার বিভিন্ন ভৌত অবস্থা হতে পারে, তার বিভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু এমন একটা অবস্থা পাওয়া যাবে যেটাকে বলা হবে কোলয়েড, অর্থাৎ তার কিছু বৈশিষ্ট্য আছে যে এই জিনিস কটা যদি থাকে তাহলে আমরা তাকে বলবো কি কোলয়েড, সেই পদার্থটাকে, ঠিক আছে? এই কোলয়েড মনে রাখবে যে সম্পর্কিত হচ্ছে মিশ্রণের সম্পর্কিত, মিশ্রণ, ঠিক আছে? মিশ্রণ মানে কি? মিশ্রণ মানে কি না আমরা জানি সেখানে কি থাকবে, দ্রাব থাকবে প্লাস কি দ্রাবক থাকবে, অর্থাৎ সলিউট থাকবে আর সলভেন্ট থাকবে। বুঝতে পেরেছি? মিশ্রণ সম্পর্কিত, চলো দেখি তাহলে কি জিনিসটা বটে। আচ্ছা এখন দেখো NaCl হচ্ছে কি আমাদের খাদ্য লবণ, একে যদি আমি জলে দিই সম্পূর্ণ গুলে যাবে, একদম পুরো স্বচ্ছ দ্রবণ তৈরি হবে, তাই না? সমসত্ব স্বচ্ছ দ্রবণ, তুমি দেখতেই পাবে না যে NaCl আর ওই জলের মধ্যে রয়েছে কিনা। তাহলে NaCl জলের, কারণ এবার NaCl কেন জলের মধ্যে গুলে, কারণ আমরা জানি এটা আয়নীয় পদার্থ, জলে গিয়ে কি Na+ আর Cl- এ ভেঙে যায়, Na+ আর Cl- আয়নে ভেঙে যায়। বেশ, ঠিক আছে। তাহলে NaCl-কে জলের মধ্যে দিলে স্বচ্ছ একদম ক্লিয়ার সমসত্ব মিশ্রণ তৈরি করে, যেটাকে আমরা কি বলি, দ্রবণ বলি। মিশ্রণ মিশাচ্ছি তো, দেখো এই NaCl হচ্ছে দ্রাব আর H2 হচ্ছে কি দ্রাবক, তাই না? এটা সলিউট আর এটা সলভেন্ট দিয়ে তৈরি করে কি মিক্সচার, অর্থাৎ দ্রবণ, এই মিশ্রণ। তাহলে এই মিশ্রণটা যেহেতু স্বচ্ছ, একদম সমসত্ব এবং স্বচ্ছ, অর্থাৎ NaCl গুলো H2 পার্টিকেলের ভেতরে একদম এমনভাবে মানে ঢুকে গেছে যে তুমি আর খালি চোখে দেখতেই পারবে না, তাহলে সেই মিশ্রণগুলোকে কি বলে, দ্রবণ বলে। স্বচ্ছ এবং সমসত্ব মিশ্রণগুলোকে আমাদের কি বলে, দ্রবণ বলে, ঠিক আছে? বেশ, তাহলে এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটাকে যদি আমি পার্চমেন্ট বলে এক ধরনের কাগজ পাওয়া যায়, ঠিক আছে? এটা যদি না বুঝতে পারো তুমি ধরে নিতে পারো উদ্ভিদ বা প্রাণীর যে কোনো ঝিল্লি, সেটাও হবে। এই পার্চমেন্ট কাগজ দিয়ে যদি তুমি এটাকে ফিল্টার করতে যাও, এটা সম্পূর্ণ কি এটার মধ্যে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো মানে কি বলতে চাইছি? বুঝতে পেরেছো তো? ধরো এরকম একটা ফিল্টার আছে, দিয়ে এখানে পার্চমেন্ট কাগজটা তুমি এরকম করে দিয়ে দিয়েছো এখানে, ঠিক আছে? এখানে ধরো চুঙিটা আছে, এরপরে NaCl মিশ্রিত H2O-টা, মানে NaCl মিশ্রিত H2O জলটা এখানে সলিউশনটা তুমি কি করলে, ঢেলে দিলে, তাহলে দেখলে কি সম্পূর্ণ এই যে দ্রবণটা তৈরি হলো, সেই দ্রবণটা এটার এই পার্চমেন্ট কাগজ দিয়ে হামেশাই কি এই জায়গা গিয়ে তোমার বিকারে গিয়ে জমা হয়ে গেল, এই জায়গাটা। বুঝতে পেরেছো? তাহলে পার্চমেন্ট কাগজ বা উদ্ভিদ বা প্রাণী ঝিল্লি দিয়ে NaCl এর জলীয় দ্রবণ, অর্থাৎ খাদ্য লবণের জলীয় দ্রবণ সম্পূর্ণভাবে যেতে পারে, কোনো কিছু বাধা নেই, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালটা এখন করে দেখাতে পারছি না, বাট আমি তোমাকে বলছি তুমি এটা জেনে নাও, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ চলে যেতে পারে।
তো এই যে NaCl এর জলীয় দ্রবণ সম্পূর্ণ চলে যাচ্ছে এই পার্চমেন্ট কাগজ দিয়ে, সেই জন্য বিজ্ঞানী টমাস গ্রাহাম এই মিশ্রণটাকে বা দ্রবণটাকে বলল ক্রিস্টালয়েড বলল। অর্থাৎ পার্চমেন্ট কাগজ দিয়ে যদি কোনো দ্রবণ চলে যায় সম্পূর্ণভাবে, বুঝতে পারলে না বা অর্থাৎ পার্চমেন্ট কাগজ দিয়ে যদি কোনো মিশ্রণ, এখানে এটা দ্রবণ হলো, কারণ এটা স্বচ্ছ সমসত্ব, দ্রবণের ওটা যেহেতু একটা বৈশিষ্ট্য, যদি চলে যায় তাহলে তাকে আমরা বলবো ক্রিস্টালয়েড। তাহলে তুমি বুঝেই গেছো, যদি না যায় তাহলে আমরা তাকে বলবো কি, কলোয়েড। অর্থাৎ যেসব পদার্থের মানে মিশ্রণ এই পার্চমেন্ট কাগজ বা উদ্ভিদ প্রাণীর ঝিল্লি দিয়ে যাবে না, সেইটা হবে কি তোমার কলোয়েড। ঠিক আছে, সেটা কি হতে পারে না, এই NaCl নাও কিন্তু একে বেঞ্জিন C6H6 আমরা জানি, এই বেঞ্জিনের মধ্যে ডিজলভ করে পাঠাও দেখিনি, কিছুতেই যাবে না পার্চমেন্ট কাগজের ভেতর দিয়ে, বা উদ্ভিদ প্রাণী ঝিল্লি নিলেও যাবে না। তো টমাস গ্রাহাম বলছে যে এই বেঞ্জিনে যখন তুমি NaCl দেবে, সেটা যেটা প্রিপেয়ার হবে সেটাকে বলা হবে কি, কলোয়েড, যেহেতু সেটা এই পার্চমেন্ট কাগজ দিয়ে যাচ্ছে না। বুঝতে পেরেছি? তাহলে তুমি দেখলে NaCl কে একবার জলে দ্রবীভূত করলে সে পার্চমেন্ট কাগজ দিয়ে চলে যাচ্ছে, যাকে ক্রিস্টালয়েড বলছে। আবার NaCl কে যদি আমি বেঞ্জিনে দ্রবীভূত করি, তখন আর কিন্তু সেটা পার্চমেন্ট কাগজ দিয়ে যাচ্ছে না, যেটাকে আমাকে কলোয়েড বলতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে NaCl পদার্থ কি চেঞ্জ হয়ে যাচ্ছে? হচ্ছে না তো, খালি তার অবস্থা মানে দ্রাবকটা খালি চেঞ্জ করা হয়েছে। তো সেই জন্যই বলছে যে পদার্থের মানে কলোয়েড হলো কোনো পদার্থের একটি অবস্থা, পদার্থ কোনো বিশেষ পদার্থ নয়। ঠিক আছে, বুঝতে পেরেছি? বেশ, চলো তাহলে পরের পয়েন্টে যাই। দ্বিতীয় নম্বর পয়েন্ট, বিস্তৃত তন্ত্র বা ডিসপারশন সিস্টেম সম্পর্কে আমরা পড়ব। আচ্ছা, এইগুলো কি করেছি সেটা জানার আগে আমরা যে পয়েন্টটা ডিসকাস করলাম সেটা নিয়ে আরেকবার চলো আমরা ওখান থেকে আসি। এই যে NaCl আর আমি জল মিশিয়েছি, তাই তো, যেখানে আমি কি বললাম, NaCl হচ্ছে দ্রাব আর H2 হচ্ছে দ্রাবক। ঠিক আছে, এটা বেশি পরিমাণে আছে, এটা কম পরিমাণে আছে, এটা আমরা জানি। এখানে দ্রাবটা হচ্ছে কি তোমার সলিড অর্থাৎ কঠিন, আর এটা হচ্ছে লিকুইড বা তরল, অর্থাৎ একটা তরলে একটা কঠিন দ্রাব দ্রবীভূত করেছি এবং তৈরি হয়েছে কি, সলিউশন অর্থাৎ দ্রবণ। ঠিক আছে, স্বচ্ছ একটা মিশ্রণ, দ্রবণ সলিউশন কি ওয়ান টাইপ অফ মিশ্রণই তো বটে, মিশ্রণ, দ্যাট ইজ মিক্সচার। ঠিক আছে, হ্যাঁ, এবারে এটা কি ধরনের মিশ্রণ না, এটা সমসত্ব স্বচ্ছ মিশ্রণ, সেই জন্য আমরা বলছি দ্রাবণ। ঠিক আছে, বেশ। আচ্ছা, দ্রাবের ইংরাজি জানি সলিউট, আর দ্রাবকের ইংরাজি সলভেন্ট। বেশ, এখন তুমি আমাকে বলো, এই যে ধরো বিকারটার মধ্যে এরকম করে কি জল আছে, জলের অণু আছে, ঠিক আছে, জলের অণু আছে। তো NaCl যেই আমি এখানে ঢেলেছি এই জলটার মধ্যে, নিশ্চয় কি NaCl এর পার্টিকেল এরকমভাবে জলের ফাঁকে ফাঁকে বসে গেছে। এই যে NaCl এর মানে ছোট ছোট কণা, যেটা অ্যাকচুয়ালি Na+ এবং Cl-, অ্যাকচুয়ালি আয়ন বলা বেটার হবে, কারণ জলে গিয়ে Na কি ভাঙে, Na+ এবং Cl- আয়নে ভাঙে। বেশ, তাহলে এই যে Na+ আর Cl- আয়নগুলো এখানে জলের মধ্যে কি সমভাবে ছড়িয়ে গেছে। দেখো দুজনা একদম পুরো ঘন সন্নিবিষ্ট-ভাবে মিশে গেছে একে অপরে, জলের অণু আর তোমার NaCl এর অণু। ঠিক আছে, মানে Na+ আর Cl- আয়নসগুলো। তাহলে এই যে ঘন সন্নিবিষ্ট-ভাবে দুজন একে অপরকে মিশে গেছে, দিয়ে তৈরি করেছে কি আমাদের মিশ্রণ বা সলিউশন। ঠিক আছে, এবারে এই জলের মধ্যে NaCl অণুটা কি সমভাবে বিস্তৃত রয়েছে, তাই এই NaCl অণুটাকে বলা হবে বিস্তৃত দশা, আর এই জলকে বলা হবে বিস্তার মাধ্যম। অর্থাৎ যে মিডিয়ামটায় অন্য কোনো পদার্থ ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সাথে মিশে থাকে, সেটাকে বলে বিস্তৃত দশা, আর সেই মাধ্যমটাকে বলে কি বিস্তার মাধ্যম। যেমন NaCl এর জলের দ্রবণের ক্ষেত্রে আমার H2 হচ্ছে কি বিস্তার মাধ্যম, আর NaCl হচ্ছে বিস্তৃত দশা। বুঝতে পেরেছি? এবারে হ্যাঁ, এখানে বিস্তৃত দশা মানে যে দ্রাবটা আমি NaCl নিয়েছি তার আয়ন্সগুলোর ব্যাসার্ধ খুবই কম। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? এখন
আমরা আর একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেটা কি বলতো, NaCl এর সাথে বেঞ্জিন নিয়েছিলাম, NaCl C6H6 বেঞ্জিন নিয়েছিলাম। তাহলে এখানে এই NaClটা যখন বেঞ্জিনে দ্রবীভূত করেছিলাম, আমরা জানি এখানে তো আমাদের দ্রবণ তৈরি হয়নি, সলিউশন তৈরি হয়নি, কি তৈরি হয়েছে, কোলোয়েড সৃষ্টি হয়েছে, একটা কোলোয়েড সৃষ্টি হয়েছে। অর্থাৎ অস্বচ্ছ দেখে বোঝা যাচ্ছে যে NaCl এর দানাগুলো রয়েছে, কিন্তু এই জলে যখন দিয়েছি তখন NaCl এর দানা বোঝা যায়নি, পুরো ক্লিয়ার সলিউশন, ঠিক আছে। কিন্তু যখন আমি বেঞ্জিনে দিয়েছি তখন বোঝা যাচ্ছে যেটা মানে হেজিনেস চলে এসছে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে NaCl এর তুমি কণাগুলোকে দেখতেও পারবে বেঞ্জিনের মধ্যে, আর এর মধ্যে জলের মধ্যে তুমি দেখতেই পারবে না, অনুবীক্ষণ যন্ত্র নিয়েও তুমি দেখতে পাবে না। বুঝতে পেরেছো? বেশ, তাহলে এখানে বুঝলে এই NaCl হচ্ছে বিস্তৃত দশা, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কণারূপে কার মধ্যে বিস্তার করে আছে, এই বেঞ্জিনের মধ্যে বিস্তার করা আছে। বুঝতে পেরেছো? তো কোলোয়েডের মধ্যেও তোমার থাকবে কি বিস্তৃত দশা বিস্তার মাধ্যম, সলিউশন বা মিশ্রণের মধ্যেও থাকবে কি বিস্তৃত দশা বিস্তার মাধ্যম, এবং প্রলম্বন যেটা নেবো সেখানেও কি থাকবে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম থাকবে। প্রলম্বন কি বটে, প্রকৃত দ্রবণ কি বটে, পরের পয়েন্টে আসছি। বুঝতে পেরেছো জিনিসটা? আর এই বিস্তৃত দশা বিস্তার মাধ্যম মিলিত হয়ে তৈরি করছে আমার বিস্তৃত তন্ত্র, যেটাকে বলে ডিসপারশন সিস্টেম, এটাকে বলে ডিসপার্স ফেজ, আর এটাকে বলে কি ডিসপারশন মিডিয়াম। বুঝতে পেরেছো? এখন তোমাকে আমি দুটো জিনিস বলছি যেটা তুমি অবশ্যই মনে রাখবে, যে আমার বিস্তৃত দশা তোমার সলিড হতে পারে, লিকুইড হতে পারে, আর গ্যাস হতে পারে। অর্থাৎ বিস্তৃত দশা মানে এই কণা, এই দ্রবণের ক্ষেত্রে দেখো আর কোলোয়েডের ক্ষেত্রে দেখো, আমি দুটোতেই NaCl কি সলিড নিয়েছি না, কঠিন নিয়েছি, সলিড, এখানেও কি সলিড নিয়েছি। তো তোমার মনে হতে পারে যে বিস্তৃত দশা কি শুধুমাত্র সলিডই হবে, না, বিস্তৃত দশা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াসও হতে পারে, ঠিক আছে। সিমিলারভাবে বিস্তার মাধ্যম তোমার সলিড হতে পারে, লিকুইড হতে পারে, আবার গ্যাসিয়াস হতে পারে। এদের সবারই এক্সাম্পল আমরা ধীরে ধীরে আসবো, কোনো টেনশন নেই। তাহলে এটা যেন তোমার মাইন্ডে থাকে যে বিস্তৃত দশা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, বিস্তার মাধ্যমে আমার কি সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে। সলিডে গিয়ে মিশতে পারে, সলিড লিকুইডে গিয়ে মিশতে পারে, সলিড গ্যাসের ক্ষেত্রে গিয়ে মিশতে পারে, এর লিকুইড সলিডের ক্ষেত্রে মিশতে পারে, লিকুইডের ক্ষেত্রে হতে পারে, লিকুইড গ্যাসিয়াস ক্ষেত্রে হতে পারে, গ্যাস সলিডের ক্ষেত্রে হতে পারে, গ্যাস লিকুইডের ক্ষেত্রে হতে পারে, গ্যাস গ্যাসিয়াস ক্ষেত্রে হতে পারে। মানে এর একটা বিস্তৃত দশা একটা তিনজনাকে যে মিশতে পারে, তিনজনাকে কে, বুঝতে পেরেছো? অর্থাৎ সলিডের ক্ষেত্রে তিনভাবে হবে, আবার লিকুইডও কি এই তিনটে। বিস্তার মাধ্যম তো যে কোনো হতে পারে না, আমি চেঞ্জ করতেই পারি। আমি একটা যে কোনো সলিড নিলাম, দিয়ে আমি কি একটা সলিডের সাথে মিশিয়ে দিলাম, তাহলে মিশ্রণ তো তৈরি হবেই আমার, সেটা আলাদা টাইপের কোনো একটা মিশ্রণ তৈরি হবে, সেটা আমি পরে দেখছি কি বটে, তাকে কি বলবো। আবার আমার এই সলিডটাকে নিলাম, কোনো লিকুইডকে মিশিয়ে দিলাম বিস্তার মিডিয়াম চেঞ্জ করে, তাহলে তখন একটা ধরনের মিশ্রণ তৈরি হবে। আবার আমার এই বিস্তৃত দশা সলিডটাকে নিয়ে কোনো গ্যাসে বিস্তার মিডিয়ামকে মিশিয়ে দিলাম, তাহলে তখন এক ধরনের কি মিশ্রণ তৈরি হবে। তো তাকে কি বলবো, মানে তাদেরকে কি বলবো, সেটা আমরা ডিটেলসে স্টাডি করব, ঠিক আছে। একটু পরের দিকে ওই যে আমরা 5 নম্বর পয়েন্টটা দেখেছিলাম, ফোম, এরোসেল, হ্যাঁ বুঝতে পেরেছো, তো ওইখানে গিয়ে আমরা দেখব, তখন এই বিস্তার দশার বিস্তৃত মাধ্যমে চেঞ্জেবল ব্যাপারগুলো আমাকে স্টাডি করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আর যে পয়েন্টটা, এটা ছিল ফার্স্ট নাম্বার পয়েন্ট, যে এরকমভাবে সলিড লিকুইড এটাও হতে পারে, ওটাও হতে পারে। আর সেকেন্ড নাম্বার পয়েন্ট, বিস্তৃত দশা, বুঝলে, বিস্তৃত দশা একমাত্র এটার ক্ষেত্রে বলছি, বিস্তৃত দশা এ ক্ষুদ্র 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 কণারূপে, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে, বেশি পরিমাণে নয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে ঘন সন্নিবিষ্টভাবে বিস্তার মাধ্যমে তোমার মিশবে, ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে, এই বিস্তৃত দশাটা। বিস্তার মাধ্যম তো নিজেদের মধ্যে মলিকিউল, H2O তো নিজেদের মধ্যে পুরো চেন মলিকিউল করে বসে আছে, গেছে NaCl গেছে ওখানে করতে, ঢুকতে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এই বিস্তৃত দশা ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে অবস্থান করবে, ঠিক আছে, কার মধ্যে, বিস্তার মাধ্যমের মধ্যে। আর বিস্তৃত দশা সলিড লিকুইড গ্যাস হতে পারে, বিস্তার মাধ্যমও কি সলিড লিকুইড গ্যাস আমার হতে পারে। বুঝতে পেরেছি? বেশ, এখন দেখো এখানে যে মিশ্রণটা আমার তৈরি হলো, যে NaCl আর H2O মিশ্রণ আমি তৈরি করেছি, এখানে যে আমার দ্রবণটা তৈরি হলো NaCl আর H2O ক্ষেত্রে, তো এই NaClটাকে আমি কি বললাম, যে এই দ্রবণে যদি তুমি অনুবীক্ষণ যন্ত্র ফেলো, তাহলে NaCl এর তুমি Na+Cl- আয়ন দেখতে পাবে না, কারণ ও এতটাই সূক্ষ্ম যে H2O এর মধ্যে এমনভাবে মিশে গেছে, পুরো ক্লিয়ার সলিউশন তৈরি করেছে। বুঝে গেছো? পুরো ক্লিয়ার মিশ্রণ তৈরি করেছে। বুঝতে পেরেছো?
এখন তাহলে NaCl এর পার্টিকেলগুলো মানে Na+Cl- এর পার্টিকেলগুলো কি খুবই নিশ্চয়ই ব্যাসার্ধ কম Na+ আর Cl- এর, তবেই তো তুমি অণুবীক্ষণ যন্ত্রে গিয়ে দেখতে পাচ্ছ না, ঠিক আছে? হ্যাঁ, কম। দ্রবণের ক্ষেত্রে বুঝলে মানে এর মানটা তোমার 10⁻⁸ 10⁻⁸ তোমার সেন্টিমিটার এর সমান হবে অথবা তোমার তার থেকে কম হবে। তাহলে এই 10⁻⁸ সেন্টিমিটারের কণা যদি হয় মানে NaCl এর এক একটা কণা Na+Cl- এর এক একটা কণা তোমার দেখা যাচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার করে, এর সমান বা এর থেকে কম। তাহলে তুমি বলো তুমি অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবে ওটাকে? পাবে না। পুরো ক্লিয়ার জিনিস দেখতে পাবে, শুধু জলের পুরো ক্লিয়ার জিনিস দেখতে পাবে, তার মানে কি ওটা দ্রবণ। তাহলে এই দ্রবণ তৈরি হতে গেলে আমরা বলতে পারি তো যে বিস্তৃত দশা এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার কত করে তোমার ব্যাসার্ধ হতে পারে? 10⁻⁸ সেন্টিমিটারের কম বা সমান। এটাকে যদি ন্যানোমিটারে করো তাহলে তোমার কত হবে? 0.1 ন্যানোমিটার। কনভার্ট, বুঝতে পেরেছ? বেশ। আর এই NaCl বা NaCl যখন আমি বেঞ্জিনে দিয়েছি তখন আমার কোলয়েড ফর্মেশন হয়েছে, তাই না? তো এই NaCl-কে আমি অণুবীক্ষণ যন্ত্রে ভালো রকমই দেখতে পাচ্ছি, তাই তো? NaCl এর কণাগুলো, তাহলে নিশ্চয়ই কি এর ব্যাসার্ধ এই কোলয়েডের ক্ষেত্রে NaCl এর ব্যাসার্ধ নিশ্চয়ই 10⁻⁸ সেন্টিমিটারের থেকে বেশি হবে। তাহলে সেটা কত? তোমার 10⁻⁷ থেকে 10⁻⁵ এর মধ্যে হয়, সেন্টিমিটারের মধ্যে। আর ন্যানোমিটারে করলে তোমার 1 থেকে 0.8 ন্যানোমিটারে করলে তোমার 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়। তাহলে বুঝতে পারছো আমাদের অণুবীক্ষণ যন্ত্র যেটা সেটা 10⁻⁷ থেকে 10⁻⁵ এর মধ্যে যদি তোমার কণার মানে বিস্তৃত দশার যে কণাগুলো আছে সেই কণাগুলোর যদি সাইজ হয় তাহলে আমার অণুবীক্ষণ যন্ত্রটা দেখতে পাচ্ছে, যেটাকে আমরা কি বলছি? কোলয়েড বলছি। তাহলে এই কণা সাইজের ওপর অর্থাৎ বিস্তৃত দশার ওপর ডিপেন্ড করছে যে আমার ওই মিশ্রণটা কোলয়েডের মতো বিহেভ করবে না দ্রবণের মতো বিহেভ করবে। বুঝতে পেরেছো? আর প্রলম্বনার ক্ষেত্রে আমি আসছি বিষয়টা নিয়ে এর পরের টপিকে। এখন দেখো আমাদের এই মিশ্রণ 3 রকমের হতে পারে: প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ অথবা প্রলম্বন। এরপরে আমাদের পরীক্ষায় কি আসে? সংজ্ঞা আসে যে হয় কোলয়েডীয় দ্রবণ কাকে বলে এর সংজ্ঞা দাও, অথবা প্রলম্বন কাকে বলে, অথবা প্রকৃত দ্রবণ কাকে বলে সংজ্ঞা দাও আর একটা করে উদাহরণ দাও, ঠিক আছে? এখন আমি মনে করি সবচেয়ে তোমার ভালো হবে যে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের মধ্যে পার্থক্যটা তুমি জেনে নাও, পার্থক্যটা তুমি করে নাও, এটাও আসে পরীক্ষায়। তো এই পার্থক্যটা জেনে নিলে এই পার্থক্যর পয়েন্টগুলোকে যদি তুমি মার্জ করে দিয়ে সংজ্ঞা হিসাবে তো তুমি বলেই দিতে পারো, কারণ এই সংজ্ঞা মানে কি? সেই পার্থক্যের পয়েন্টগুলোই তো, সংজ্ঞাটাকে আমরা ছোটো ছোটো করে পয়েন্ট দিয়ে ভাগ করি তো আমরা পার্থক্য লিখি। তাহলে পার্থক্য সমস্ত পয়েন্টগুলো জুড়ে দিয়ে তুমি সংজ্ঞা বানাতে পারবে না? অবশ্যই পারবে, ঠিক আছে? তোমাকে আমি বানানো শিখিয়ে দেবো। কিন্তু তুমি মনে রাখবে যে আমাদের এই কোলয়েডীয় দ্রবণ বা প্রকৃত দ্রবণ বা প্রলম্বন যাই হোক না কেন, এদের সংজ্ঞা এই বিস্তৃত দশা মানে এই বিস্তৃত দশা কণা সংখ্যার ওপর দিয়েই তোমার উত্তর হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ বিস্তার মাধ্যম, এর যে আগের পয়েন্টে পড়ালাম তোমাকে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা কাকে বলে, সেই বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের এই কণা সংখ্যের ব্যাস দিয়ে তুমি যদি বানিয়ে দিতে পারো, আমি বানানো শিখিয়ে দিচ্ছি তোমাকে, চিন্তা নেই, তাহলেই তোমার সংজ্ঞা রেডি হয়ে যাবে। তো চলো এখন পয়েন্টটা দেখে নিই। বেশ, প্রকৃতি। আচ্ছা, প্রকৃত দ্রবণ মানে কি ছিল আমাদের? NaCl ছিল না, NaCl প্লাস H2O, জল দিয়ে NaCl-কে মিশিয়ে দিয়েছিলাম। তাহলে সেই NaCl আর H2O যে মিশ্রণটা সেটা কি পাওয়া গেছিল? একদম ক্লিয়ার সলিউশন। তুমি বাড়িতে করেও দেখে নিতে পারো, 1 গ্লাস জল নাও, 2 চামচ নুন দিয়ে গুলে নাও, দেখো তুমি নুনের বংশ খুঁজে পাও কিনা, আর পাবেই না। তাহলে যে আমাদের যে ইয়েটা তৈরি হয়েছে, দ্রবণটা তৈরি হয়েছে, সেটা কি স্বচ্ছ, ক্লিয়ার তো বটেই, আর সমসত্ব বটে। সমসত্ব মানে, আচ্ছা সমসত্ব মানে কি? আমসত্বের ভাই নয় কিন্তু, ঠিক আছে? সমসত্ব মানে হচ্ছে H2O পার্টিকেল আর তোমার NaCl এর পার্টিকেল একে অপরের সঙ্গে মানে পুরো ঘন সন্নিবিষ্ট হয়ে মিশে গেছে, আর ওদেরকে আলাদা করা যাচ্ছে না, মানে চিনেও তুমি আলাদা করতে পারবে না যে কোনটা NaCl কোনটা H2O পার্টিকেল। বুঝতে পেরেছো? তো সেই রকম সমসত্ব সমানভাবে চারিদিকে সমস্ত জায়গাতে মিশে গেছে, ঠিক আছে? বেশ, কোলয়েডীয় দ্রবণটা আমরা জানি যে NaCl-কে যদি আমরা C6H6 বেঞ্জিনে ফেলে দিই তাহলে আমাদের সেটা অস্বচ্ছ একটা দ্রবণ তৈরি হয়, যাকে আমরা কোলয়েড দ্রবণ বলি, এবং সেটা অসমসত্ব, সমানভাবে তো মিশতে পারছে না, তবেই তো আমরা বলছি যে কোলয়েড। তাহলে কোলয়েডীয় দ্রবণ অসমসত্ব অস্বচ্ছ হবে, প্রকৃত দ্রবণ সমসত্ব স্বচ্ছ হবে। আর প্রলম্বন তুমি প্রেসিপিটেশন রিয়াকশন তো করেছো, প্রেসিপিটেশন রিয়াকশন মানে অদক্ষেপ বিক্রিয়া,
তুমি জানো যে AgNO3 সলিউশনে যদি তুমি NaCl অ্যাড করো তাহলে কি হয়, AgCl এর প্রেসিপিটেট পড়ে সাদা রঙের, তুমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ল্যাবে করেছো এটা। তো সেই থিতিয়ে পড়া পদার্থের কথা বলছে, ঠিক আছে। AgNO3 ধরো লিকুইড সলিউশনটা রয়েছে, AgCl কি কঠিন তৈরি হলো, তো এই টেস্ট টিউবের নিচে থিতি পড়ে তো সাদা রঙের পদার্থ, ঠিক আছে। তাহলে সেই রকম ও তো অটোমেটিক, ওর বিস্তৃত দশার কণাগুলো কি অটোমেটিক বিস্তার মাধ্যম থেকে থিতিয়ে পড়ছে টেস্ট টিউবের নিচে। তাহলে অসমস্বত অস্বচ্ছ তো বটেই, ওটা তো আমরা চোখে দেখেই বুঝতে পারছি অসমস্বত অস্বচ্ছ, ঠিক আছে। আর কলোয়েডীয় দ্রবণ অস্বচ্ছ বটেই, অসমসত্ব বটে, কিন্তু ওর কণাগুলো আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হচ্ছে, বুঝতে পেরেছো। তাহলে দেখো আরেকটা পার্থক্য হয়ে যেতে পারে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রকৃত দ্রবণের বিস্তৃত দশাকে দেখা যায় না। কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আমরা বিস্তৃত দশা অর্থাৎ কণা দশাটা NaCl-কে দেখতে পারি, ঠিক আছে। আর প্রলম্বনের ক্ষেত্রে আমরা কি খালি চোখেই দেখতে পারি, ওখানে অণুবীক্ষণ যন্ত্র লাগবে না বিস্তৃত দশাকে, বুঝতে পেরেছি। বেশ, নেক্সট হচ্ছে বিস্তৃত কণার আকার ব্যাস, এটাই সব থেকে ভাইটাল পয়েন্ট। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে বিস্তৃত দশার অর্থাৎ কণার NaCl এর, ঠিক আছে, NaCl এর কত হয় ব্যাস 10⁻⁸ সেন্টিমিটারের সমান অথবা তার থেকে কম। ন্যানোমিটারে বললে তুমি বলবে 0.1 ন্যানোমিটার, তার থেকে কম, তুমি কনভার্ট পরে করেও নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। কলোয়েডীয় দ্রবণ ক্ষেত্রে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার পর্যন্ত হয় বিস্তৃত কণা দশা, মানে এইখানে NaCl এরকম কণার রূপে অবস্থান করছে, তার মানে একটু বাড়লো, 10⁻⁸ ছিল কম। আচ্ছা -8 মানে বুঝতে পারছো তো 1 দিয়ে, তুমি জানো তো যে 1/10 আর 1/100 এর মান কি কম হবে, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট কত 10⁻², আর এটা রিপ্রেজেন্ট কত 10⁻⁻1, হ্যাঁ কি না। বেশ, তাহলে এইটার ভ্যালু এখানে কি বোঝাচ্ছে যে 100 দিয়ে 1কে ভাগ করো, তাহলে এর কি অনেক কম বেরোবে মান দিয়ে, পয়েন্ট দিয়ে তুমি 0 নিলে আবার 0 দিয়ে 0 নিলে তবে তো হবে। আর এর ক্ষেত্রে কি বলো তো 10 দিয়ে 1কে ভাগ করো, তুমি কি পয়েন্ট দিয়ে 0 নিয়ে কাজ চালাতে পারো, তারপরে 10 একে 10, এটা হয়ে গেল 1। ব্যাপারটা বোঝা গেল যে যত এখানে মাইনাস পাওয়ারটা বাড়বে তত তার সংখ্যার মানও কি কমবে, বুঝতে পেরেছো না পারোনি। তাহলে এখানে আছে 10⁻⁸ সেন্টিমিটার, মানে কি এর কণার ব্যাসটা সবচেয়ে কম, 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। তাহলে এর কণার ব্যাসটা কি একটু বড় এর তুলনায়, মানে NaCl, ঠিক আছে। এখানে 1 থেকে 100 ন্যানোমিটার কনভার্ট করে নেবে পরবর্তীকালে। আর প্রলম্বনের ক্ষেত্রে 10⁻⁵ হলে তো তোমার কলোয়েডীয় দ্রবণ হচ্ছে, 10⁻⁵ এর থেকে যদি বেশি হয়, 5 থেকে যদি বেশি হয়, অর্থাৎ 100 ন্যানোমিটার, এটা লাস্ট 10⁻⁵ মানে 100 ন্যানোমিটার, 100 ন্যানোমিটারের থেকে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কি তোমার প্রলম্বন বলা হবে বিস্তৃত দশাকে, বুঝতে পেরেছি না পারিনি। বেশ, তৃতীয় পড়া প্রবণতা বলো প্রকৃত দ্রবণ, আমি যদি নুন জল গুলে রেখে দিই এক জায়গায়, তৃতীয় কোনোদিন পড়বে, কোনোদিন পড়বে না। কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কণাগুলো রয়েছে কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি তুমি দিয়ে দাও, ঠিক আছে, অর্থাৎ যে পদার্থ অ্যাড করলে ওই বিস্তৃত দশার কণাগুলো সহজেই থিতিয়ে পড়বে, সেই উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা উত্তাপ্ত করলেই, হালকা তাপ দিলেই কণাগুলো কি বিস্তৃত দশার কণাগুলো বিস্তার মাধ্যম থেকে থিতিয়ে পড়বে। আর এই অসমসত্ব প্রলম্বন যেটা তুমি বলো AgCl তৈরি হচ্ছে টেস্ট টিউবে যে নিচে থিতিয়ে পড়ছে, তো সেটা কি আমার তো খালি চোখেই হয়ে যাচ্ছে, অভিকর্ষ বলের প্রভাবিত কণাগুলো বিস্তৃত দশা থিতিয়ে পড়ে যাচ্ছে বিস্তার মাধ্যম থেকে, ঠিক আছে। ওখানে আমাকে তাপ বা তড়িৎ বিশ্লেষক পদার্থ এক্সট্রা করে যোগ করতে হচ্ছে না, বুঝতে পেরেছি। আর নেক্সট হচ্ছে ফিল্টার কাগজ ও পার্চেন্ট কাগজ দিয়ে পার্থক্যটা। আচ্ছা, তুমি জানো প্রকৃত দ্রবণগুলো অ্যাকচুয়ালি কি, NaCl ওয়াটার, ক্রিস্টালয়েড, এরা কি ফিল্টার কাগজ আর পার্চেন্ট কাগজ দিয়ে সহজেই বেরিয়ে চলে যেতে পারে, যেটা আমার টমাস গ্রাহাম বলেছিল প্রথম থেকেই পার্থক্যটা ছিল, হ্যাঁ কি না। ফিল্টার কাগজ হচ্ছে পার্চেন্ট কাগজের থেকে একটু সাইজে বড় মানে তার হোলের সংখ্যা বড়, অর্থাৎ পার্চেন্ট কাগজ যদি তুমি নাও তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সংখ্যা, মানে ছিদ্রগুলো খুবই ক্ষুদ্র, ঠিক আছে। আর ফিল্টার কাগজের থেকে ওই মানে ছিদ্রগুলো একটু তুলনায় বড় পার্চমেন্ট কাগজের থেকে, ঠিক আছে। তাহলে প্রকৃত দ্রবণ পার্চমেন্ট কাগজ দিয়ে যেতে পারলে কি ফিল্টার কাগজ দিয়ে যেতে পারবে না, হামেশাই চলে যাবে। তাহলে প্রকৃত দ্রবণ কি ফিল্টার কাগজ আর পার্চমেন্ট কাগজ দ্বারা আরামসে চলে যায়। কলোয়েডীয় দ্রবণ ফিল্টার কাগজ দিয়ে যেতে পারে, কারণ ফিল্টার কাগজের ছিদ্রগুলো কি একটু বড় পার্চমেন্ট কাগজের থেকে, কিন্তু পার্চমেন্ট কাগজ দিয়ে যেতে পারে না, আটকে যাবে। আর প্রলম্বন ফিল্টার কাগজ দিয়ে যেতে পারবে না, ঠিক আছে, আবার পার্চমেন্ট কাগজ দিয়ে যেতে পারবে না, মানে ওর কণাগুলো এতটাই সাইজে বড়,
অভিকর্ষ বলের প্রভাবে থিতিয়ে পড়ছে, বুঝতে পারছো তো? মানে কি, ওর মানে কিছুই নাই, ওর মানে থাকতেই চাইছে না বিস্তার মিডিয়ামে। ঠিক আছে, বেশ। এরপরে আরও অনেক পার্থক্য আছে, এই কটা একটু সহজ আর মনে রাখা ইজি বলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে তুমি লিখতে পারবে বলে এই কটা বিশেষ করে আলোচনা করা। ঠিক আছে, এর মধ্যে আবার টিন্ডাল ক্রিয়াও আছে, কিন্তু টিন্ডাল ক্রিয়া এখনও পড়ানো হয়নি বলে আমি টপিকটা এখনও ডিসকাস করতে পারলাম না। তো টিন্ডাল এফেক্ট যখন পড়াবো তখনও এই পার্থক্যটা, মানে এই তিনটের ক্ষেত্রে কী পার্থক্য হয় সেটা আমি বলে দেবো, কোনো চাপের কিছু নেই। ঠিক আছে, আর বর্ণ আছে, তড়িৎ ধর্ম আছে, এই তিনটে পয়েন্ট একটু পরের দিকে আমরা জানবো। বুঝতে পেরেছি? বা তুমি বই থেকেও এই তিনটে পয়েন্ট করে নিতে পারো, কোনো চাপের কিছু নেই। একটা জিনিস বলতে বাদ পড়ে গেছে, সেটা দেখে নাও যে উদাহরণ। তোমাকে যদি প্রকৃত দ্রবণ বা টুরু সলিউশনের এর উদাহরণ চাই, তুমি কি লিখবে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ NaCl আর H2O, তুমি জানো এটা, তাই না? এটা হচ্ছে কি প্রকৃত দ্রবণের উদাহরণ। তোমাকে যদি কোলয়েডীয় দ্রবণের উদাহরণ চাই, তাহলে তুমি বেনজিন NaCl দিতে পারো, C6H6 প্লাস কি NaCl এর মিশ্রণও দিতে পারো, অথবা সালফার জলও দিতে পারো, অর্থাৎ H2O প্লাস S, এদের মিশ্রণও তোমার কোলয়েডের মতো বিহেভ করে। আরও অনেক কোলয়েড আছে, আমরা ধীরে ধীরে এখনই পড়বো এই ভিডিওতে। দেখো প্রলম্বন এর উদাহরণটা যদি চাই তুমি কি দেবে না, BSO4 জলে যদি সামান্য পরিমাণ BSO4 তুমি দাও, দিয়ে ঝাঁকিটা দাও, তাহলে দেখবে যে এর কণাগুলো সর্বত্র সমানভাবে মিশে গেছে জলেতে। তারপরে দেখবে আস্তে আস্তে কি তলায় থিতিয়ে পড়ছে, মানে নামিয়ে যদি রেখে দাও, কিচ্ছু না করো, আস্তে আস্তে ও তলায় থিতিয়ে পড়বে BSO4 এ। তাহলে জলে BSO4 কি প্রলম্বনে নেয় আচরণ করে। আচ্ছা, প্রলম্বনের ইংরেজি হচ্ছে কি সাসপেনশন। ঠিক আছে, সাসপেনশন। আচ্ছা, এখন দেখো 4 নম্বর পয়েন্টে আমাদের কি ছিল, কোলয়েডের শ্রেণীবিভাগ। ঠিক আছে, কোলয়েডকে আমাদের 3 ভাগে ভাগ করে, বিস্তৃত দশা, বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার ওপর। অর্থাৎ আমরা জানি বিস্তৃত দশা তোমার কি 3টে ভৌত অবস্থা হতে পারে, সলিড, লিকুইড, গ্যাস, কঠিন, তরল, গ্যাস, তাই না? আর বিস্তার মাধ্যম আমার কি সলিড, লিকুইড, গ্যাস বা কঠিন, তরল, গ্যাস হতে পারে। বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে আসক্তির ওপর, অর্থাৎ যে কণাটার বিস্তৃত দশায় যে কণাগুলো রয়েছে বিস্তার মাধ্যমের ওপর কেমনভাবে আকর্ষিত না আকর্ষণ নয়, জাস্ট খালি রয়েছে, তো সে তার ওপর বেস করে আমরা সেকেন্ড ভাগটা পড়ব। আর বিস্তৃত দশা ও কণার প্রকৃতির ওপর, অর্থাৎ মানে কণাগুলো বিস্তৃত দশা মানে বুঝতে পারছো কণার কথা বলছে, যেগুলো আমি অর্থাৎ দ্রাব মানে দ্রবণের ক্ষেত্রে, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কি দ্রাবের কথা বলছে। তো সেই বিস্তৃত দশার কণাগুলোর মানে সাইজ কেমন, ম্যাক্রোমলিকিউলস না মাইক্রোমলিকিউল না অ্যাসোসিয়েট মলিকিউল, সেগুলো দেখবো। অর্থাৎ সংযোজিত হয়ে যাচ্ছে না বৃহদাকার অণু তৈরি করছে, বহু কিছু হবে বিস্তৃত কণা দশার ক্ষেত্রে, তখন সেগুলো আস্তে আস্তে দেখব। তো আজকে আমরা এই ভিডিওতে এই প্রথম নম্বর বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর বেস করে পড়ব। ঠিক আছে, আর এই দুটো আমরা পরে পরে ভিডিওতে দেখব। এখান থেকেও কোশ্চেন আসে, এখান থেকেও কোশ্চেন আসে, আবার এখান থেকেও কোশ্চেন আসে। বুঝতে পেরেছি? তো এই কোলয়েডের শ্রেণীবিভাগ হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে প্রতিটা ভাগের বিশেষ করে তাদের উদাহরণ এক্সাম্পল তো মাস্ট বি মনে রাখতেই হবে, মানে স্টার মার্কস একদম। বুঝতে পেরেছ? তো চলো দেখি। দেখো তাহলে বিস্তৃত দশা, আমাদের কোলয়েডের শ্রেণীবিভাগে যে প্রথম ভাগটা ছিল বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমে ভৌত অবস্থার ওপর, তাকে আমরা পড়তে চলেছি। যে সেই ভাগে আমাদের কি বলেছিলাম, এক্সাম্পল আমাদেরকে খুব ভালো করে মনে করতে হবে আর কি আছে। এখন যাই কিছু হোক না কেন, মানে এবার তুমি ভাগটার মধ্যেই বুঝতে পারছো যে বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে ভৌত অবস্থা। তা ভৌত অবস্থা মানে কি গো? ভৌত অবস্থা মানে সলিড, লিকুইড, গ্যাস, তাই না? এবার আমরা জানি বিস্তৃত দশা কঠিন, তরল, গ্যাস হতে পারে, আবার বিস্তার মাধ্যমে কঠিন, তরল, গ্যাস হতে পারে। এখন বিস্তৃত দশা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিস্তার মাধ্যমের থেকে। তুমি এখন এটা মাইন্ডে খালি ঢুকিয়ে রাখো, বিস্তৃত দশা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিস্তার মাধ্যমের থেকে। আর আমি জানি এটা কোলয়েডের কথা হচ্ছে মানে 10⁻⁵ সেন্টিমিটার করে, এটা আমরা জানি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা। বেশ, এখন বিস্তৃত দশা যদি কঠিন হয়, সে কঠিন আর বিস্তার মাধ্যম দেখা গেল যে কঠিন, তাহলে বিস্তৃত দশাও কঠিন, বিস্তার মাধ্যমও কঠিন হতে পারে। আবার তোমার বিস্তার মাধ্যম তরলও হতে পারে। তরলের ক্ষেত্রে তো আমরা এক্সাম্পল নিয়েওছিলাম, NaCl আর C6H5 বেনজিন, সেটা তো লিকুইড, তরল ওটা। আবার কি গ্যাসও হতে পারে, তাহলে বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যমও কঠিন, মিশিয়ে দিলাম, মিশ্রণ তৈরি হলো, সেটাকে নিশ্চয় আলাদা কিছু বলবো আমি। কঠিন আর বিস্তার মাধ্যমও তরল মিশিয়ে দিলাম, কোলয়েড তৈরি হলো। ঠিক আছে, মিশ্রণ। আর কঠিন
গ্যাসকে মিশিয়ে দিলাম বিস্তার মাধ্যম রেখে, সমভাবে মিশে গেল, সেখানেও কি আমার কোলয়েড তৈরি হলো। এখন তোমাকে আমি একটা ছোট ট্রিক বলে দিচ্ছি, তুমি জেনে রাখবে। যদি বিস্তৃত দশা কঠিন হয়, যদি বিস্তৃত দশা কঠিন হয় আর বিস্তার মাধ্যম যা হবে হোক, কোনো কিছু যায় আসে না। যদি বিস্তৃত দশা কঠিন হয় আর বিস্তার মাধ্যম যা হবে হোক, কোনো কিছু যায় আসে না, তাহলে তুমি এদের সবকটাকে জানবে কি বলা হবে? সল বলা হবে। কি বলা হবে? সল। মনে থাকবে, বিস্তার মাধ্যম কি বটে আমার দেখার দরকার নেই, গুলি মেরেছে বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা যদি আমার কঠিন হয় তাহলে আমি চট করে লিখে দেবো সেটা কি? সল। এখন তুমি আমাকে বলো, কঠিন আর কঠিনের যে সল তৈরি হবে তাকে কঠিন সল আমার বলতে কি খুব প্রবলেম হবে? হ্যাঁ, আমি কি অতই বড় গাধা যে আমি বলতে পারবো না? তাহলে আমি কঠিন সল তো বলতেই পারি যে এটা একটা কঠিন সল। সল তোরে বটে বাবা, ঠিক আছে। কঠিন আর তরলের মিশ্রণকে সিম্পল, একে শুধু সলই বলবে, একদম শুধু সল, না তরল সল বলবে না, শুধু সল, ঠিক আছে। আর কঠিন আর গ্যাস হলে তুমি বলো কি বলবে? অ্যারোসল। অ্যারোসল, সল তো বটে। অ্যারো মানে কি? গ্যাস, বাতাস, তাই না? অ্যারোসল, বোঝা গেছে? তো বিস্তৃত দশা কঠিন মানে বিস্তার মাধ্যম যদি কঠিন হয় কঠিন সল, বিস্তৃত দশা কঠিন বিস্তার মাধ্যম তরল হলে শুধু সল, আর কঠিন আর গ্যাস হলে অ্যারোসল। তো কঠিন হলেই তো সল হবে রে বাবা, ফাইনাল। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বুঝলে এই তরল সিমিলারভাবে আমার বিস্তৃত দশা যদি তরল হয় তাহলে সে কি তিনভাবে নিতে পারে, বলো কি 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 বিস্তার মাধ্যম হতে পারে বলো? কঠিন হতে পারে, তরল হতে পারে, আর গ্যাস হতে পারে। কঠিন, তরল, গ্যাস হতে পারে, তাই না? এইখানে বুঝলে তিনটে একটু মানে তিনটে আলাদা আলাদাই হয়, ঠিক আছে। এই বিস্তৃত দশা যদি তরল হয় তাহলে এদের প্রতিটা জিনিসকে আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা হয়। এবং কঠিন ছিল বলে আমি শুধু সল লিখে দিতে পেরেছিলাম, এটার ক্ষেত্রে তেমন হয় না, ঠিক আছে। দেখো আমি বলছি কিন্তু খুব ইজি জিনিসটা। আর তোমাকে আমি ট্রিক বলে দেবো যে তুমি কি করে মনে রাখবে, ঠিক আছে। আমরা কি বলতো, আমরা ডাইরেক্ট সংজ্ঞাটু মনে রাখবো না, মানে সংজ্ঞা থেকে একদম পুরো সংজ্ঞা বিস্তার কঠিন, বিস্তৃত মাধ্যম কঠিন, এ দশা ও দশা সে দশা, আমাদেরই দশা মানে দুর্দশা হয়ে যাবে একবারে, ঠিক আছে। তো আমরা এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি খালি কি করে মনে রাখবো, সেই প্রসেসটা আমি তোমাকে আসছি পরেরটাই বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা উদাহরণ থেকে সংজ্ঞাতে আসব, দেখো কত ইন্টারেস্টিং। তাহলে তরল যদি কঠিনের সাথে বিস্তার মাধ্যমে থাকে তাহলে তাকে আমরা বলি, ধরো লাল কালিতে লিখি, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জেল। জেল, ঠিক আছে। আর তরল বিস্তৃত দশা তো বটেই, যদি তরলের সাথে হয় তাহলে তাকে আমরা বলি ইমালসন। ইমালসন। আর তরল গ্যাস যদি হয় অ্যারোসল। এরপরে বলবে দাদা তুমি যে বললে কঠিন হলে শুধু সল হয়, আর এখানে তরল হলেও তো দেখছি পাচ্ছি শুধু সল দিয়েছে। অ্যাকচুয়ালি অ্যারোসলের দুটো ভাগ আছে, বুঝলে তো? যখন অ্যারোসলটা পড়াবো দেখবে এর দুটো ভাগ আছে, একটা কঠিন অ্যারোসল হয়, একটা তরল অ্যারোসল হয়। তো ওই জন্য কঠিনের ভাগের সাথে ওটা লিখে দিয়েছি অ্যারোসল, যে সল তো হচ্ছে রে বাবা। ঠিক আছে, তাহলে মনে থাকবে যদি বিস্তৃত দশা তরল হয় আর বিস্তার মাধ্যম কঠিন হয় তাহলে জেল বলবো, যদি বিস্তৃত দশা তরল হয় আর এরও তরল হয় তাহলে ইমালসন বলবো, আর তরল এর আর এর যদি গ্যাস হয় তাহলে বলবো কি? তরল অ্যারোসল। এটা হতে পারে, এটা হতে পারে, তিনটে হতে পারে। কি? কঠিন হতে পারে, তরল হতে পারে, আর গ্যাস হতে পারে। এবার দেখো এটা অনেকটা কঠিনের মতনই। বিস্তৃত দশা যদি গ্যাস হয় তাহলে বিস্তার মাধ্যম কি বটে তোমার জানার দরকার নেই, তুমি জানবে এটা কি তৈরি হবে? এটা তৈরি হবে ফোম। কি বললাম? ফোম, ঠিক আছে। করে সেই বার্থডে পার্টি বা কোনো পার্টি হলে সেই উড়াও না, যেটা বা শিক্ষক দিবসে সেই মানে স্প্রে করো ফুস করে সাদা ফ্যানার মতো, ওটা ফোম, ওটা কি ফোম বলে, তাই না? তাহলে বিস্তৃত দশা যদি গ্যাস হয় আর বিস্তার মাধ্যম কঠিন হোক, তরল হোক, গ্যাস হোক, কিছু যায় আসে না, তাকে আমরা কি বলবো? ফোম। ক্লিয়ার? এরপরে তুমি আমাকে একটা কথা বলো, যে কোনো গ্যাস, ধরো O2, CO2 বা CH4 মিথেন, তুমি যা গ্যাস নেবে না, এই তো প্রচুর গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে। আচ্ছা, সবাইকে তুমি আলাদা করতে পারছো? হ্যাঁ, যে কোনো দুটো গ্যাস কি যে কোনো অনুপাতে নিজেদের মধ্যে মিশতে পারে, এটাই তো গ্যাসের ধর্ম, হ্যাঁ কি না? তাহলে তুমি বলো তো যে গ্যাস যখন বিস্তৃত দশাও গ্যাস হবে আর বিস্তার মাধ্যমও গ্যাস হবে, তারা তো সমানভাবে মিশে গেছে, তা তুমি আলাদা করে চিনবে কি করে? বা ওটা কি কোলয়েড হবে তোমার?
কোলয়েড হবে বলো? সমসত্বভাবে মিশে গেছে তো। আর কোলয়েডের ধর্ম কি ছিল? পার্থক্য আমরা তো পড়েছিলাম কি, অসমসত্ব অস্বচ্ছ মিশ্রণ। কিন্তু এই যে গ্যাস দেখো এখানে O2 আছে, CO2 আছে, সবই আছে, তো এমন মিশে গেছে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, অস্বচ্ছ একদম ক্লিয়ার, সমসত্বভাবে মিশে গেছে। তাহলে এই গ্যাস আর গ্যাসের মানে বিস্তৃত দশাও গ্যাস আর বিস্তার মাধ্যমে গ্যাস কি অ্যাকচুয়ালি আমার এক্সিস্ট করবে? করবে না, কারণ দুজনের তো সমসত্বভাবে মিশে গেছে না, হ্যাঁ কি না? তাহলে মনে রাখবে যে গ্যাস বিস্তৃত দশার মানে বিস্তার মাধ্যমে যদি গ্যাস হয়, এটা আমার এক্সিস্টই করবে না, কারণ তারা সমসত্বভাবে মিশে যায় দুটো গ্যাস একে অপরের সাথে। বুঝতে পেরেছি? বেশ, এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা কি বললাম, যে তোমাকে মনে রাখবো কি করে, যে আমি এগুলো এত কিছু মনে রাখবো কি করে। আমরা সংজ্ঞা মারফতে মনে রাখবো না ডাইরেক্ট, আমরা মনে রাখবো উদাহরণ থেকে, ঠিক আছে? আচ্ছা, সল, কঠিন সল, কঠিন বিস্তৃত দশাও কঠিন আর বিস্তার মাধ্যমও কঠিন। বলো, দুটো কঠিনকে মিশিয়ে দিয়েছি, আমার কি কি হতে হবে? কি কি হতে হবে কোলয়েড হতে গেলে? একটা সবকটা কোলয়েড ধরে বটে বাবা, কোলয়েডের ভাগ করতে এসেছি, কোলয়েড তো বটে, তা কোলয়েডের প্রপার্টিস তো আমি পড়েছি পার্থক্যে। অসমসত্ব হতে হবে, অস্বচ্ছ হতে হবে, ঠিক আছে, হ্যাঁ কি না? আর এদের কণাগুলোর তো এটা বটে, বিস্তৃত দশা কণাগুলো এরকম হতে হবে। তাহলে বলো, দুটো কঠিনকে আমি মিশিয়ে দিয়েছি, দুটো কঠিনকে মিশিয়ে দিয়েছি, আমার অসমসত্ব অস্বচ্ছ পদার্থ কি তৈরি হতে পারে? আমি বলে দিই, সংকর ধাতু, অ্যালয়, তাই না? ব্রোঞ্জ, বিভিন্ন ধরনের, তারপর স্টেনলেস স্টিল, ওটা তো এক প্রকার অ্যালয়, যে স্টেনলেস স্টিলে তুমি ভাত খাও, থালা, তাহলে সেটা তো এক ধরনের অ্যালয়। তাহলে সেটা কি দুটো কঠিনকে আমি মিশিয়েছি। আর আমরা সংমিশ্রণ ধাতুতে সংজ্ঞাতে পড়ছি দুটো ধাতু কি সমসত্বভাবে মিশে যায় একে অপরের সাথে। তাহলে এই যে কঠিন আর কঠিন সলে যদি তোমাকে এক্সাম্পল চায়, তাহলে তুমি বলতে পারবে না সংকর ধাতু, হ্যাঁ কি না? সংকর ধাতু। আবার কি এক্সাম্পল হতে পারে আরেকটা? রঙিন গ্লাস, যেটাকে রুবি গ্লাস বলা হয়, রঙিন গ্লাস বা কোবাল্ট গ্লাস, ঠিক আছে? কঠিন আর তরল উদাহরণ কি হতে পারে বলো তো? একটা কঠিনও থাকবে কিন্তু লিকুইড হবে বিস্তার মাধ্যমটা, মানে তোমার অ্যাকচুয়ালি মানে দেখতে কি তোমার লিকুইড, কিন্তু ওর মধ্যে কঠিন জিনিস দেওয়া আছে। সব থেকে ভালো কি বলো তো? রং, ভারী তৈরি করা বা যে কোনো জায়গাতে এর মানে রং যেটা আমরা ইউজ করি, রং, উদাহরণ কি হবে? রং, ঠিক আছে, দিতে পারবে, তাই না? তুমি জানো যে রঙের কোটোটা যখন তুমি খুলো তখন দেখবে একটা পুরো লিকুইডই থাকে, কিন্তু কোথাও যেন মনে হয় একটু সলিড তো কিছু রয়েছে, কঠিন তো রয়েছে, যখনই হাত দিয়ে নাও। গাঢ় জিনিস ওটা, অস্বচ্ছ বটে, তাই না? অসমসত্ব, মিশে নেয় ভালো করে। আর অ্যারোসলের এক্সাম্পল কি হবে? ধোঁয়া, চারিদিকে এত ধোঁয়া, অ্যারোসলের এক্সাম্পল ধোঁয়া। তুমি ধোঁয়া বলো, বাতাসে রয়েছে ধোঁয়া, ঠিক আছে? ধোঁয়ার পার্টিকেলগুলো কি হয়? বা তুমি বাতাসে ভাসমান ধূলিকণাও বলতে পারো, না সব থেকে ভালো, বাতাসে ভাসমান ধুলো। তুমি বলো, এই যে বাতাস রয়েছে, চারিদিকে বাতাস রয়েছে, ধুলোর কণাগুলো কঠিন তো, ঘুরে বেড়াচ্ছে না, সমসত্বভাবে মিশে রয়েছে আমাদের নাকের, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি আমাদের নাকের মধ্যে দিয়ে দেহের মধ্যেও ঢুকছে, বা ধোঁয়া, গাড়ি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেগুলো তো তোমার জানো কি, ওগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন পার্টিকেল, তো সেগুলো কি বাতাসে মিশে রয়েছে। তাহলে সেই ধোঁয়া, বাতাসে ভাসমান ধূলিকণা, এগুলো কি তোমার এই কঠিন গ্যাস, অর্থাৎ অ্যারোসলের উদাহরণ, ঠিক আছে? তাহলে মনে রাখতে পারবে না বলো? মনে রাখতে পারবে কি পারবে না বলো? তুমি জানো রং আমি টিনের কোটো খুললাম, রং, তাই তো, রং হাতে নিয়ে খুললাম, দেখলাম লিকুইড তো বটে, ঠিক আছে? বিস্তার মাধ্যম তো লিকুইড বটে, বিস্তার মাধ্যমের উপর ডিপেন্ড করে রয়েছে যে অ্যাকচুয়ালি তুমি কোন স্টেটে দেখতে চলেছো। তাহলে এ তো মানে বোঝা যাচ্ছে লিকুইড বটেই, আর তার মধ্যে আমি হাত নিয়ে নেড়ে দেখছি যে কি, হ্যাঁ সলিড মতো একটা ফিল হচ্ছে, তাহলে সেটা কি বিস্তৃত দশা কঠিন আর এটা তরল, তাহলে আমার এক প্রকার সল ওটা, হ্যাঁ কি না? এরকমভাবে গোল্ড সল আছে, সিলভার সল আছে, বিভিন্ন মানে কি ওই তোমার অ্যাড করা হয়েছে, গোল্ড সল আছে, সিলভার সল আছে, এরকম বিভিন্ন সল আছে। তারপরে এই যে ধুলো, বাতাসে ভাসমান ধূলিকণা বা ধোঁয়া, আমি দেখতে পাচ্ছি কি ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা বাতাসে ভেসে বেড়াচ্ছে, তাহলে কি এগুলো অ্যারোসল, তাই না? আর যে আমি রঙিন গ্লাসগুলো নিই, বা তোমার যে আমি থালাতে ভাত খাচ্ছি, স্টেনলেস স্টিল, সংকর ধাতু যেগুলোকে বলি, অ্যালয় যেগুলো বলি, সেগুলো কি আমার কঠিন সলের উদাহরণ, ঠিক আছে? এবার তোমাকে সংজ্ঞা চাইলে তুমি সংজ্ঞা দিতে পারবে না বলো? পারবে তো?
যে কলোয়েডীয় দ্রবণে বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যমও কি কঠিন, সেগুলো হচ্ছে কি তোমার কঠিন সল। আবার বলে যে কলোয়েড দ্রবণের বিস্তৃত দশা কঠিন কিন্তু বিস্তার মাধ্যম তরল, সেটাকে বলা হবে সল, হ্যাঁ কি না। আবার বলে দিলে কি যে কলোয়েডীয় দ্রবণে বিস্তৃত দশা কঠিন বিস্তার মাধ্যম গ্যাস, সেগুলোকে বলা হয় অ্যারোসল। ঠিক আছে, বেশ। নেক্সটে আসি। নেক্সটে দেখো, তরল আর কঠিনে মিশ্রণ করেছি, এটাকে আমরা বলছি জেল। হ্যাঁ গো, তুমি জেলি খেয়েছো তো? সে দেখবে আগেকার দিনে পাওয়া যেত, প্লাস্টিকের কৌটোতে থাকতো থকথকে জেলি পদার্থ, জেলি। সেই জেলি তো এই জেলের উদাহরণ, জেলি। বা সব থেকে ভালো যেটা সবাই আমরা খেতে ভালোবাসি, সেটা কি? দই। দই, দইও কি এই মানে জেলের উদাহরণ। যদি তোমাকে জেল সংজ্ঞা চাই, তুমি কি লিখবে না? যে কলোয়েডীয় দ্রবণের বিস্তৃত দশা তরল কিন্তু বিস্তার মাধ্যম কঠিন, সেটাকে বলা হয় জেল। উদাহরণ দিয়ে দেবে কি? জেলি আর দই। ঠিক আছে, বেশ। তরল আর তরলের যদি উদাহরণ চাই, তরল আর তরলের দুটোই তরল হবে, বিস্তৃত দশাও তরল হবে, বিস্তার মাধ্যমও তরল হবে। ঠিক আছে, সেগুলোকে বলা হবে কি? ইমালশন। এটা সম্পর্কে ডিটেলসে একটা ভিডিও আসবে, তোমার চিন্তা নাই। তো ইমালশন কাকে বলে যদি জানতে চাই, তুমি কি বলবে না? যে কলোয়েডীয় দ্রবণে বিস্তৃত দশাও তরল বিস্তার মাধ্যমও তরল, সেগুলোকে বলা হবে ইমালশন। উদাহরণ কি হবে? সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে দুধ। ঠিক আছে, বুঝতে পেরেছো না? পারোনি? ক্রিম, ক্রিমও দিতে পারো। তাহলে ক্রিম হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল ইমালশনের। এখন ধোঁয়া তো বুঝতে পেরেছি যে আমার কঠিন এরোসেলের উদাহরণ, কঠিন এরোসেলের উদাহরণ আমি বুঝতে পেরে গেছি। এখন বিস্তৃত দশা তরল আর বিস্তার মাধ্যম যদি গ্যাস থাকে, তাকে বলছি তরল এরোসল। তাহলে তরল এরোসল কি আছে? আছে ধোঁয়া রিলেটেড। তুমি প্রকৃতিতে আর কি দেখতে পাও? কুয়াশা, মেঘ, তাই না? কুয়াশা, মেঘ। তাহলে কুয়াশা, কুয়াশা, মেঘ, এরা হচ্ছে কি তরল এরোসেলের উদাহরণ। বুঝতে পেরেছি? তাহলে তরল এরোসলে যদি তোমাকে সংজ্ঞা চাই, তুমি কি লিখবে না? যে কলোয়েডীয় দ্রবণে বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম গ্যাস, সেগুলোকে বলা হবে তরল এরোসল, বা সেই কলোয়েডীয় দ্রবণকে বলা হবে কি? তরল এরোসল। উদাহরণ হচ্ছে কুয়াশা, মেঘ। এখন দেখো ফোম, ফোম কি? তাহলে তোমাকে যদি সংজ্ঞা চাই, তুমি কি লিখবে না? যে কলোয়েডীয় দ্রবণে বিস্তৃত দশা গ্যাস এবং বিস্তার মাধ্যম কঠিন, সেগুলোকে বলা হবে কি? তোমার ফোম, বা বিস্তার মাধ্যম তরল, সেগুলোকে বলা হবে কি? ফোম। বুঝতে পেরেছি না পারিনি? তো গ্যাস আর কঠিনের যদি তোমাকে ফোমের উদাহরণ জানতে চাই, তুমি দিয়ে দেবে এই উদাহরণটা, সেটা হচ্ছে ঝামা পাথর। ঝামা পাথর বা কেক, যা দেবে দেবে। বুঝতে পেরেছ? এটা দিতে হবে, এটা পার্টিকুলারলি তোমাকে মনে রাখতে হবে একটু। আর গ্যাস আর তরল ফোমের উদাহরণ হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে সাবানের ফেনা। সাবানের ফেনা, সাবানের ফেনা, বা সোডা ওয়াটার। সোডা ওয়াটার মানে কোকোকোলা যখন তুমি খুলো হুশ করে বেরিয়ে আসে না, সেটাই। ঠিক আছে, সেটা কি গ্যাসই তো বেরোয়, তরলে ডিজলভ হওয়া থাকে। তাহলে সেটা হচ্ছে গ্যাস তরলের কলোয়েডীয় দ্রবণ, তো সেই জন্য এটাকে বলা হয় কি? তোমার ফোম। গ্যাস কঠিনের মিশ্রণ, তাহলে তাকেও ফোম বলবো, একেও ফোম বলবো। এবারে গ্যাস কঠিনের মিশ্রণটা তাকে আমরা ঝামা পাথর বা কেক যেটা রয়েছে, সেটাকে আমরা কি বলবো না? কঠিন ফোম। আর গ্যাস আর তরলে হলে তরল ফোম বা শুধু ফোম। বুঝতে পেরেছি? পারবো না? পারবো না বলো? সংজ্ঞা বানাতে পারবো, এক্সাম্পল থ্রু মনে রাখতে পারবো, খুব ইজি, তাই না? বেশ, চলো তাহলে পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আমাদের 5 নম্বর পয়েন্টটা দেখে নিই। তো এখন দেখো সল, তাহলে যেটা বলেছিলাম আমরা জানি সলের ক্ষেত্রে কি হয়? বিস্তৃত দশা যেটা, সেটা কঠিন হয়, তাই তো? এখন বিস্তার মাধ্যম, দেখো সলের ক্ষেত্রে বিস্তৃত দশা কঠিন তো বুঝে গেছি। কলোয়েডের কি থাকে? দুটো দশা থাকে একটা কলোয়েড দ্রবণে, তাই না? কি? বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। তো বিস্তৃত দশা, দ্যাট ইজ ডিসপার্স ফেজড যেটা, সেটা সলের ক্ষেত্রে কি হয়? কঠিন হয়। এখন বিস্তার মাধ্যম তোমার জল হতে পারে, বেঞ্জিন হতে পারে, অ্যালকোহল হতে পারে, বায়ু হতে পারে। হ্যাঁ কি না বলো? অস্বীকার করতে পারো কি? করতে পারো না, কারণ বিস্তার মাধ্যম বিভিন্ন প্রকারের হতে পারে, যার মধ্যে জল কি তুমি জানো একটু আয়নিক পার্ট, হ্যাঁ কি না? পোলার সলভেন্ট। বেঞ্জিন কি? নন পোলার সলভেন্ট। অ্যালকোহল নন পোলার সলভেন্ট। বায়ু তো জানো গ্যাস, ওটা। ঠিক আছে, তাহলে কঠিন যখন জলের সাথে মিশবে, অর্থাৎ বিস্তৃত দশার
বিস্তৃত দশা কঠিন যেটা, সে কঠিন যখন জলের সাথে মিশবে অর্থাৎ বিস্তার মাধ্যম যদি জল হয়, তাকে একটা সিমিলার নাম দিয়েছে কি হাইড্রোসল। যেহেতু জল আছে ওই জন্য হাইড্রোসল, হাইড্রো কথাটা এসছে, হাইড্রোসল। এক্সাম্পল কি গোল্ড সল, তারপরে তোমার আর্সেনিক সল, ঠিক আছে, এরকম সলগুলো যেগুলো আছে সেগুলো দিবে, সিলভার সল যা হোক সেটা, ঠিক আছে। তাহলে হাইড্রোসল যদি বিস্তার মাধ্যম জল হয়, হাইড্রোসল নাম। স্পেসিফিকে পড়ে যাচ্ছি, সবকটা সল কিন্তু ওটা মানে স্পেসিফিকেশনে যাচ্ছি, স্পেশালাইজ করছি জিনিস কটাকে, ঠিক আছে। যে যদি বিস্তার মাধ্যম জল হয় তাহলে হাইড্রোসল, যদি বিস্তার মাধ্যম বেঞ্জিন হয়, বিস্তৃত দশা তো কঠিন ফিক্সড, ওটা বিস্তার মাধ্যম যদি বেঞ্জিন হয় তাহলে তাকে বলা হয় বেঞ্জিন সল, ঠিক আছে, বা বেঞ্জোসল। এখন উদাহরণ যদি চাই তুমি কি বলবে, বেঞ্জিনের রবারের সলিউশন বা বেঞ্জিনের পলিস্টাইরিনের সলিউশন, যা দিবে একই ব্যাপার। সেই ধরনের কোলয়েডগুলোকে কি বলা হবে, তোমার বেঞ্জোসল, যেহেতু বিস্তার মাধ্যম কি বেঞ্জিন। এখন যদি বিস্তার মাধ্যম অ্যালকোহল হয় তাহলে তাদেরকে বলা হবে অ্যালকাসল, ঠিক আছে। বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম যদি অ্যালকোহল হয় তাহলে অ্যালকাসল। উদাহরণ কি কলোইডিয়া, এটা একটু স্পেশালি মনে রাখবে, ঠিক আছে। আর বিস্তৃত দশা কঠিন আর বিস্তার মাধ্যম যদি বায়ু হয়, ঠিক আছে, তাহলে সেগুলোকে বলা হবে কি অ্যারোসল, আমরা জানি, যেমন কি ধোঁয়া। বুঝতে পেরেছি না পারিনি? পেরেছি। আর যদি সংজ্ঞা চাই, দেখো আমি সংজ্ঞা বানানো তোমাদেরকে আগেরটাই পয়েন্টে শিখিয়ে দিয়েছি, যে সমস্ত কোলয়েড সিস্টেমে কি বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল, সেগুলো কি বলা হবে কি সল, ঠিক আছে। বেশ, তাহলে বুঝতে পেরেছো সল নিয়ে নিশ্চয়ই কারোর কিছু প্রবলেম থাকার কথা নয়, ক্লিয়ার হয়েছে। চলো পরেরটাই যাই। দেখো এখন অ্যারোসল, তো অ্যারোসলের ক্ষেত্রে একটা পার্টিকুলার জিনিস তুমি মনে রাখবে, এখানে বিস্তৃত দশা কিন্তু ফিক্স থাকে না, বিস্তার মাধ্যম ফিক্স থাকে, ঠিক আছে। তো সংজ্ঞাটা তুমি এটাই বলবে যে কোলয়েড সিস্টেমে বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস, সেগুলোকে বলা হবে কি অ্যারোসল, ঠিক আছে। মনে রাখবে বিস্তৃত দশা নয়, বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম কি বায়ু বা গ্যাস, সেগুলোকে বলা হবে অ্যারোসল। এখন বিস্তৃত দশা যদি কঠিন হয় আর বিস্তার মাধ্যম যদি বায়ু হয়, ঠিক আছে, তাহলে যে আমার ইয়েটা তৈরি হয় সেটাকে আমি বলি কি কঠিন, কঠিন অ্যারোসল। এবং এর এক্সাম্পল আমরা জানি কি হয় বলো, তোমার ধোঁয়া, ধোঁয়া, ঠিক আছে। যখন বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম বায়ু, তখন কঠিন অ্যারোসল তৈরি হয়, যার উদাহরণ হচ্ছে কি ধোঁয়া। যখন বিস্তৃত দশা তরল আর তোমার বিস্তার মাধ্যম বায়ু, সেখানে যে আমার অ্যারোসলটা তৈরি হয় তাকে আমরা বলি তরল অ্যারোসল, তরল অ্যারোসল। এবং এর উদাহরণ হচ্ছে কি কুয়াশা, কুয়াশা বা মেঘও বলতে পারো, মেঘ। মনে থাকবে, অ্যারোসলে যদি সংজ্ঞা চাই লিখতে পারবে। চলো পরেরটা দেখি। আচ্ছা এখন দেখো ফোম, তো ফোমের ক্ষেত্রে আমরা জানি যে কোলয়েড সিস্টেমে বিস্তৃত দশা কি গ্যাস হবে, ফিক্সড এটা, তাই না, বিস্তৃত দশা গ্যাস, এটা ফিক্সড, ঠিক আছে। এবারে সে কঠিনের সাথে বিস্তার মাধ্যমে বিস্তার লাভ করতে পারে আর কি, তাহলে তার ক্ষেত্রে আমার যে মানে ইয়েটা তৈরি হবে, ফোমটা তৈরি হবে, সেটাকে আমরা বলি কঠিন ফর্ম, কঠিন ফর্ম। এবার এর এক্সাম্পল কি, যদি উদাহরণ চাই তাহলে কি দেবে, ঝামা পাথর, ঝামা পাথর, ঠিক আছে। আর যদি বিস্তৃত দশা গ্যাস আর বিস্তার মাধ্যম তোমার তরল হয়, তাহলে সেই ধরনের ফোমকে আমরা বলি তরল ফোম, তরল ফোম। আর এক্সাম্পল কি দিবে, সাবানের ফেনা, সাবানের ফেনা। দেখো পারবে কিনা, খুব ইজি তাই না, ফোম। আচ্ছা এখন দেখো জেল, তো জেল সম্পর্কে আমরা পড়েছি যে কোলয়েড সিস্টেমে বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন, সেগুলোকে বলি আমরা কি তোমার জেল। এরপর আমরা জানি বিস্তৃত দশা তরল, বিস্তৃত দশা তরল মানে আমরা জানি যে এর প্রতিটা জিনিসই আলাদা আলাদা হয় বিস্তার মাধ্যমের রেসপেক্টে, অর্থাৎ বিস্তৃত দশা তরল কিন্তু বিস্তার মাধ্যম যদি কঠিন হয় তাহলে আমরা তাকে জেল বলি। বিস্তৃত দশা তরল কিন্তু বিস্তার মাধ্যম যদি তোমার তরল হয় তাহলে তাকে আমরা ইমালশন বলি। আর বিস্তৃত দশা তরল আর বিস্তার মাধ্যম যদি গ্যাসীয় হয় তাহলে তাকে আমরা তরল এরোসল বলি, তাই তো। এখন উদাহরণ সাপেক্ষে দেখো আমরা কি বলতে পারি, মানে জেলের আমরা এমনি পড়েছি যে জেলি হচ্ছে কি এক প্রকারের জেল, সেটা আমরা উদাহরণ দেখেছি। এখানে দেখো আমরা আরও দুটো উদাহরণ নিয়েছি, জেলিটিনকে যদি আমরা জল দিয়ে ফুটাই তাহলে আমাদের জেল তৈরি হবে, ঠিক আছে। আর সাবুদানা,
সাবুদানা দেখবে এটা তুমি যে কোনো মনোহারি দোকানেই গেলেই কিনতে পাবে, ঠিক আছে। সেই মনোহারি দোকান থেকে বলবে সাবু দিতে 2 টাকার বা 5 টাকার দেখবে দিয়ে দেবে, ছোটো ছোটো হয় সাদা কালারের। তো সেটাকেই জল দিয়ে ফুটালে পরবর্তীকালে তোমার ওটাও কি মানে জেল হিসাবে কাজ করবে, বুঝতে পেরেছো? তাহলে এই সাবুদানা নিয়ে বুঝলে অনেক ইতিহাস আছে, এখন বলছি না তোমাদের, যদিও কিছু একটা বলি। এই সাবুদানা মানে যদি তুমি জল দিয়ে ফুটাও না, তাহলে দেখবে মানে খুব কম সাবুদানাতেই অনেকটা তোমার আঠা তৈরি হবে। আর এর আঠা হলো পুরো সিমেন্টের মতো, একদম পুরো সোপাটে কংক্রিট করে দেবে। তো তুমি ইউজ করতে পারো, বেশ এক্সট্রা ইনফরমেশান এটা। বেশ, যাই হোক, তুমি হয়তো ইউজ করেছো। ওর বাচ্চাদের দেখবে অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের কী হয়, ওরা তো বেশি ডাইজেস্ট করতে পারে না ভারী খাবার, ভাত টাত এগুলো, তো ওদেরকে খুব মানে যখন ছোটো থাকে তখন তো সাবুদানা জল দিয়ে ফুটিয়ে চিনি দিয়ে ওদেরকে খাওয়ানো হয়, যাতে পেটও ভরে, ঠিক আছে। বেশ, তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা প্রশ্ন হয়তো সবার মনের মধ্যে এতক্ষণে এসেছে বা এসে গেছে, বা কারোর মনে হয়তো আসতে চলেছে, যেখানে বলেছি বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন, কিন্তু এখানে দেখছি যে জেলেটিন হচ্ছে একটা কঠিন বা সাবুদানা হচ্ছে একটা কঠিন, তাহলে বিস্তৃত দশা হচ্ছে কঠিন আর বিস্তার মাধ্যম হচ্ছে কি জল, তার মানে কি তরল, হ্যাঁ কি না বলো? বিস্তার মাধ্যম হচ্ছে জল, তরল এক প্রকার, আর বিস্তৃত দশা হচ্ছে কি কঠিন, যেটা জেলেটিন বা সাবুদানা ধরো। তাহলে এটা তো দাদা সলের উদাহরণ হয়ে গেল, তাই না? এই দেখো, এটাকে যদি আমি জলেতে গুলি, তাহলে যেখানে বিস্তৃত দশা তোমার কঠিন আর বিস্তার মাধ্যম তরল, তাহলে সেটা তো সলের উদাহরণ, গোল্ড সল, সিলভার সল যেগুলো ছিল আমাদের। তাহলে এটা কি করে জেলের উদাহরণ হলো? বিস্তৃত দশা তো তরল নয়, এখানে জেলেটিন তো, ঠিক আছে। বিস্তার মাধ্যম কঠিন নয় তো। ব্যাপারটা হচ্ছে জেলেটিনকে জল দিয়ে ফুটিয়ে তুমি যখন ঠান্ডা করবে বা সাবুদানাকে জল দিয়ে ফুটিয়ে যখন তুমি ঠান্ডা করবে তখন তুমি যে সাবস্টেন্সটা পাবে সেইটা হচ্ছে জেল। তাহলে এখন এই দুটোকে মিশিয়ালাম, ঠিক আছে, দিয়ে মিশিয়ে একদম ফুটিয়ে ঠান্ডা করলাম, দিয়ে যে সাবস্টেন্সটা পেলাম সেটা হচ্ছে জেল। তখন তুমি দেখবে যে তোমার এই যে সংজ্ঞাটা রয়েছে সেটাই ফলো করছে, বুঝতে পেরেছি? চলো পরে দেখো, এখন কি ইমালশন কাকে বলবো? তা ইমালশনও কি এক প্রকার কোলোয়েড, এটা আমরা জানি। এবং এটা আমরা কি জানি যে যেখানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই তরল, তাই না? বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই তরল, মনে থাকবে, তরল তরল, বিস্তৃতিও বটে আর বিস্তারও বটে। বিস্তার আর বিস্তৃতি দুটোই দশাই কি তরল, সেই ধরনের কোলোয়েড সিস্টেমকে আমাদের কি বলা হয়? ইমালশন বলা হয়। এখন যে জিনিসটা তোমাকে পার্টিকুলারলি মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে দেখো সংজ্ঞাটা আগে পড়ে নাও। একটি তরল পদার্থের মধ্যে অমিশ্রণীয় অপর একটি তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার, এটা জানো তুমি, কোলোয়েডের বিস্তৃত কণার ব্যাস আর কি বিস্তৃত থাকে, যে কোলোয়েড সিস্টেম তৈরি করে তাকে বলা হয় কি ইমালশন। ওকে, এটা আমরা বুঝে গেছি। তাহলে এখানে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে কি অমিশ্রণীয়, অর্থাৎ বিস্তৃত দশায় যে তরল আর বিস্তার মাধ্যমে যে তরল, সেই দুটো একে অপরের কি অমিশ্রণীয় হবে, বুঝতে পেরেছ না পারোনি? আর বিস্তৃত দশার কণা সংখ্যা কেমন হবে? না, যেটা আমাদের কোলোয়েডের কণা সংখ্যা হয় সেটাই হবে, কারণ এটা ইমালশন এক প্রকারের কি কোলোয়েড, ঠিক আছে। তো এখানে মানে এটা এমনভাবে সংজ্ঞাটা না দিয়ে তুমি এই সংজ্ঞাটা দেবে, এখানে কিন্তু এই সংজ্ঞাটা দিও না, একটু ইমপারফেক্ট হবে, যে কোলোয়েড সিস্টেমে বিস্তৃত দশাও তরল এবং বিস্তার মাধ্যমও তরল তাকে বলা হয় ইমালশন। দিয়ে উদাহরণ দিয়ে দিলে দই, ঠিক আছে। তো নাম্বার পাবে, অসুবিধা নেই, বাট ভালো নাম্বার পেতে গেলে তোমাকে এই সংজ্ঞাটা কিন্তু লিখতে হবে, যে একটি তরল পদার্থের মধ্যে, তাই না, বিস্তারের কথা বলছে, বিস্তার মাধ্যমে তরলের কথা বলছে, একটি তরল পদার্থের মধ্যে অমসৃণীয় অপর একটি ক্ষুদ্র ক্ষুদ্র মানে কি, আর আমার টেনশন করার কিছু কারণ আছে কি? বিস্তৃত দশার কথাই তো বলছে, ডিসপার্স ফেজের কথাই তো বলছে আমাকে। তাহলে একটি তরল পদার্থের মধ্যে বিস্তার মাধ্যমের কথা বলছে, একটি তরল পদার্থের মাধ্যমে অমিশ্রণীয় বিস্তৃত দশার কথা বলছে, অমিশ্রণীয় অপর একটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে অবস্থান করে, বিন্দুর আকারে অবস্থান করে এবং বিস্তৃত থাকে, সেই কোলোয়েড যে সিস্টেম তৈরি করে তাকে ইমালশন বলে, বুঝতে পেরেছি? এবার উদাহরণস্বরূপ তুমি এখানে দই দিবে, ঠিক আছে, কোনো প্রবলেম নয়, দইও দেবে, কিন্তু এই যে অমিশ্রণীয় ব্যাপারটা তুমি অ্যাড করলে তার একটা উদাহরণ তো দাও। সেটা সব থেকে বেস্ট এক্সাম্পল কি হবে? জলে তেলে, ঠিক আছে, জলে তেলে এক্সাম্পল দিলে মানে কি, তুমি ধরো
জলেতে তেল আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে মানে এক বাটি জল নিলে দিয়ে তাকে 2 চামচ তেল ফেলে দিলে, সর্ষে তেল বা যে কোনো তেল, তাহলে কিসে ভাজবে? যতই তুমি ঝাঁকারো, অনেকক্ষণ ধরে ঝাঁকারো, যাই করো না কেন, ঝাঁকুনি দেওয়ার পরও দেখবে কি সমস্ত তেলের পার্টিকেল ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবে জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। তুমি কিন্তু তারা সম্পূর্ণ কি মিশে গেছে? NaCl এর মতো, NaClকে যখন জলে দিই সেরকম মতো মিশে যাবে না। তাহলে জলে তেলে যে পদার্থটা মিশালে ঝাঁকালে যে জিনিসটা তৈরি হয় সেটাকে ইমালশন বলে, জলে তেলে ইমালশন। বোঝা গেল না? গেল না? এবং নেক্সট একটা হতে পারে কি, তেলে জলে, তেলে জলে ইমালশন, তেলে জলে ইমালশন। মনে রাখবে যেটা বিস্তার মাধ্যম হবে, যেটা জলে তেলে মানে কি, জলেতে তেল আছে, জলটা হচ্ছে কি তোমার বিস্তার মাধ্যম, তেলটা হচ্ছে তোমার বিস্তৃত মাধ্যম। আর তেলে জলে মানে তেলটা হচ্ছে বিস্তার মাধ্যম আর জলটা হচ্ছে কি বিস্তৃত মাধ্যম। তেলে জলে তুমি এক বাটি তেল নিয়েছো, তো 2 ফোঁটা জল ফেলে দিচ্ছ, দিয়ে ঝাঁকেড়ে দিয়েছো, তাহলে জলের পার্টিকেলগুলো কি তেলের পার্টিকেলের মধ্যে সমভাবে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে অবস্থান করবে, সেটা এক প্রকারের কোলোয়েড। বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছি? তাহলে আমাদের এই 2 প্রকারই ইমালশন হয়। ইমালশন নিয়ে একটা ডিটেলস ভিডিও তুমি এমনিও পাবে, এটা আসবে, ডিটেলসের স্টাডি হবে এটা আমাদের, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের টপিকের ভিডিও। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করে নেবে বা ফোন করে, আর এমনিতে যদি কিছু প্রবলেম হয় তাহলে তুমি কমেন্টও করতে পারো, প্রবলেম নেই, ঠিক আছে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, এখনকার মতো বাই।